নমস্কার। আশা আর্ট স্কুল এবং ঝিনুক সাংস্কৃতিক সংস্থা উদ্যোগে আমাদের আজকে এই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। কোথা মেরে আমাদের 5:30তেই 2007 সাল থেকে এই আপনার কি বলে এই 5:30তেই আমাদের অনুষ্ঠান হয়। আজকে বিষয় এমন একজন মানুষ যাকে আমরা কি বলবো আমাদের হৃদয়ের অন্তরে উনি অমর হয়ে থাকবেন সারা জীবন। কে ওনাকে মনে রাখলো কি না রাখলো তাতে দেখুন যা আসে না। আমি ওনাকে বরানগর বুকে রেনেসাঁ আন্দোলনের একজন প্রতীক্ষিত মনে করি। সেই মানুষটির নাম হচ্ছেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, কি সমাজ সংস্কার আন্দোলন, কি বরানগরের বুকে মানে সুরা নিবাহনী সভা, মানে একের পর এক সৃষ্টি যাকে বলে। আমি সুযোগ পেলে বলার চেষ্টা করব। ডক্টর দীনেশচন্দ্র ভট্টাচার্য উনি এসছেন, আর প্রয়াত শশীপদ বন্দ্যোপাধ্যায়ের বংশধর আমার অত্যন্ত শ্রদ্ধ প্রণম্য, হ্যাঁ, অনিরুদ্ধবাবু, ওনাকেও আমার পেয়েছি আজ ওনাদের ফ্যামিলি থেকে। আর একজন দিদিমণি আসছেন, উনি অন দ্য ওয়ে আছেন, হ্যাঁ, সেই দিদিও আসছেন। সেই দিদিও এই 1 বছর ধরে যে কমিটিতে শশীপদ বন্দ্যোপাধ্যায় যে কমিটি তৈরি হয়েছে, সেই দিদিও সেখানে লড়াই মনোভাব নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই দিদিও কি সেই স্কুলের দিদিমণি, সেই দিদিমণিও কিছু বক্তব্য রাখবেন এরকম। এছাড়া আমাদের আজকে প্রতীকী বসন্ত উৎসব, যেহেতু মাঝখানে আমরা কোনো উৎসব করতে পারছি না, এপ্রিল মাসেও কোনো উৎসব হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে নির্বাচনের কারণে এবং আমি আমার সাংবাদিকতার কারণে কোথায় আমাকে কোন জেলায় পাঠিয়ে দেয় নিজেও জানি না। অলরেডি ধরে নেওয়া যেতে হয় যে আবার কবে আমাদের এই অনুষ্ঠানটা হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, পরিস্থিতি অনুযায়ী হবে। সেই কারণেই আমরা আগাম এই প্রতীকী বসন্ত উৎসব আজকে আমাদের এখানে পালন করব। সাথে সাথে আমাদের যেমন সাংস্কৃতিক গান, শ্রুতি নাটক ইত্যাদি ইত্যাদি চলবে। তা কোথা মেনে আজকে আমি আমার সদ্য দিদি গৌরী বিশ্বাস মিত্রকে বলবো আমাদের অনুষ্ঠানে প্রথমে একটা উদ্বোধন সঙ্গীত গাওয়াতে, তারপর আমাদের পরপর প্রদীপ জ্বালানো থেকে শুরু করে পরপর করবো। তার আগে দিদিকে উদ্বোধন সঙ্গীত গাওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গৌরী বিশ্বাস মিত্র দিদি আসুন, মায়ের নামটা দেওয়ার চেষ্টা করুন। নমস্কার, আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে যেহেতু বিভিন্ন প্রোগ্রামে এই প্রতিষ্ঠানটি সমাচ্ছন্ন, তাই কবি ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। আমার এই পথ চলাতে আনন্দ, আমার এই পথ চলাতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চলাতে আনন্দ। বাতাস বহে সুমন্ত, আমার পথ চলাতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। ততক্ষণ খালি
ফিরে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমারে পথ যাওয়াতে আনন্দ আমারে পথ যাওয়াতে আনন্দ। ভিডিওই হচ্ছে, করো না তোমরা, অনুষ্ঠানটা চালাও। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হলো। এবার সাবস্তি সঞ্চালনা করবেন। আমি সাবস্তিকে ঘোষণা করতে বলবো অনিরুদ্ধ বাবুকে এই প্রতীকী বসন্ত উৎসব সূচনা করার জন্য। তার জন্য আমি ওনার হাতে একটি ফুল দিচ্ছি, সেই ফুলটা ওখানে দেওয়ার জন্য এইটা আপনি শুরু মূর্তিখানটা করে দিতে অনেকে দুজনেই ধরে দিন। হাত ধরে দাও। আচ্ছা এইগুলো একটা স্টিল পট করলে তো ভালো হবে। না ওই যে উনি আজকে এই ঝিনুক সাংস্কৃতিক সংস্থা এবং আশা আর্ট স্কুলের উদ্যোগে আলোচনা সভা এবং আপনার কী বলে বসন্ত উৎসব শুরু হবে। তার আগে আমাদের আশা আর্ট স্কুলে কদিন আগে এক বর্ণময় বিভিন্ন প্রতিযোগিতা হয়ে গেছে। ওটা সেইখানে দুটি ছাত্রছাত্রী এখন এসেছিলেন যারা আসতে পারেনি। আজকে এই মঞ্চতে তাদের হাতে পুরস্কার তুলে চলে যাবে। আপনারা জানেন অনেকেই 13 এবং 14 জানুয়ারি আমাদের একটি অনুষ্ঠান হয়ে গেল, কম্পিটিশান। কোনো অনুষ্ঠান না, কম্পিটিশান। তাতে হচ্ছে নেতাজির ওপর একটা প্রবন্ধ লেখা ছিল, গ্রিটিংস কার্ড প্রতিযোগিতা ছিল, আর ছিল 1 থেকে 100 লেখার বাচ্চাদের একটা ট্যালেন্ট ছিল, আর আবৃত্তি প্রতিযোগিতা ছিল, সঙ্গীত প্রতিযোগিতা ছিল, আঁকা প্রতিযোগিতা ছিল, নৃত্য প্রতিযোগিতা ছিল, সঙ্গীত প্রতিযোগিতা ছিল। সেটা ছিল 14-15 মানে মাধ্যমিক হবার 15 দিন আগে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার ঠিক পরে আমরা 23 মার্চ আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছিলাম। সেখানে একজন সভাপতি নির্বাচন আমাদের হয়। সেটা হচ্ছে আমরা 5টা মানে 5টায় অনুষ্ঠান আরম্ভ হয়। যেসব শিশুরা 5টার মধ্যে উপস্থিত হয় তাদের মধ্যে লটারি করে একজনকে সভাপতি করা হয়। সেই সভাপতিকে আমরা একটা মন্ত্রীকে যে ধরনের সংবর্ধনা দেওয়া হয়, যত বাচ্চাই হোক তাকে সেই ধরনের সংবর্ধনা দেওয়া হয়। মানে 10 রকম মানে এতে সংবর্ধনা হয়েছে, 10 রকম পোশাকে। তার মধ্যে একজনের যে আজকে আসতে পারি ওই দিনে সায়নদীপ মৃধা হচ্ছে প্রবন্ধ লেখা, যে নেতাজি সুভাষচন্দ্রের প্রবন্ধ লেখা, তাতে 2য় স্থান অধিকার করেছিল। সায়নদীপ মৃধা, এসো দাদা একটু আসবেন, তারপরে স্যারও আছে পরে। একটা স্টিল ফটো দিল, একটা স্টিল ফটো দিল। স্টিল কি বলে আমার দেবো, মানে আমাদের ঝিনুক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেবো। ঝুনুদা হচ্ছে আমাদের 37তম, 2007 সাল থেকে যে প্রতিষ্ঠা নিয়ে যান সেই ঝুনুদাকে আমার অন্তরিক জানাচ্ছি। আচ্ছা, এইবার আমি রিকোয়েস্ট করবো যে সাবস্তিকে বলার জন্যে যে অনিরুদ্ধ বাবু, শশীপদ বাবুই হচ্ছে বংশধর। অলরেডি এই শশীপদ বাবুর সম্পর্কে অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি আমি ঠিক বক্তা নই আর কি, আমি এভাবে গুছিয়ে বলতে পারি না। আমি সুকান্তকে অনেক ছোট থেকে দেখেছি, আর আমি একটা জিনিস মনে করি যে লেখা মানে অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেটাকে প্রকাশ করে লেখাটা খুব শক্ত ব্যাপার, যেমন আমার কাছে। আর যেহেতু বাংলা ভাষায় লেখে এবং বাংলা ভাষার এবারে সব কিছু করে, কারণ বাংলা ভাষাটা আমরাই আস্তে আস্তে ভুলে যাচ্ছি। এত ভালো ভাষা, যে ভাষার জন্য সারা পৃথিবীতে অন্য কোনো ভাষার জন্যে কোনো আন্দোলন হয়নি, আমাদের ভাষার জন্য 2টো আন্দোলন হয়েছিল, একটা ঢাকাতে, একটা শিলচরে, মানে আমাদের দেশের। সুতরাং এই ভাষাগুলোই হারিয়ে যাচ্ছে। তা সেই ব্যাপারে ও করে, আর যে কোনো ব্যাপারে মানুষকে উৎসাহ দেওয়াটা সবচেয়ে ভালো জিনিস। আর সাংবাদিকতাটাকে আমি একটু অন্যভাবে দেখি আর কি। যদিও আমি মানে বাণিজ্যের ছাত্র ছিলাম, বাণিজ্য আইন এইসব নিয়েই করেছিলাম,
কিন্তু সেটা এই নয়, একটা কোনো কিছু লেখাটা সবচেয়ে খুব কষ্টকর ব্যাপার। আর তার আর একটা কারণ হচ্ছে যে ওই যে শশীপদ বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, উনি প্রথম পায়োনিয়ার দুটো পত্রিকার ব্যাপারে, যেমন উনি খুব কষ্ট করে পত্রিকা বার করছেন, সেই সময় কিন্তু পত্রিকা বার করা খুব কষ্টকর ছিল। আজকে শ্রমিকদের প্রথম পত্রিকা ভারত শ্রমজীবী এবং মহিলাদের প্রথম পত্রিকা অন্তঃপুর, সেটা দুটোই আমাদের বাড়ি থেকে প্রকাশিত হয়েছিল। আজকে যে মহিলাদের নিয়ে অনেক পত্রিকা বেরোচ্ছে, কিন্তু প্রথম পত্রিকা অন্তঃপুর ভারতীয় উপমহাদেশে মহিলাদের প্রথম বেরিয়েছিল আমাদের বাড়ি থেকে। তা সেই হিসেবে ব্যাপারটা আরো বলেছিল খানিকটা, আমি তো জানি না টোটাল ব্যাপারটা, আর আমি ঠিক বক্তৃতা করতে পারি না। হয়তো বলতে পারি 10টা কাজ শশীবাবু কি করেছিলেন। এই যে মালিপাড়া, আমরা এটাকে মালিপাড়া বলি, এই মালিপাড়া তো কিন্তু শশীবাবুকে শারীরিকভাবে নিগ্রহ করে তার এগেনস্টে একটা ফৌজদারি কেসও দেওয়া হয়েছিল এইসব কাজকর্ম করার জন্য। সেটা তুমি বিস্তারিত সুকান্ত বলবেন। তা ওর জন্যই এখানে আসার, এখানে যিনি শিক্ষক আর কি, ওনার সাথেও আমি অনেক জায়গায় উনি এই বিচারক হিসেবে যেতেন, সেই হিসেবে ওনাকে অনেক দিন ধরেই চিনি আমি আর কি। আর এই ব্যাপার বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কমিটিদিকে রিকোয়েস্ট করছি যে শশীপদ বাবু যে কমিটি তৈরি হয়েছে মৃত্যু শতবর্ষ, এবার তার মৃত্যু শতবর্ষ, সেই মৃত্যু শতবর্ষকে কেন্দ্র করে যে কমিটি তৈরি হয়েছে, রাবেয়াদি সেখানে আছেন। আমি রাবেয়াদিকেও একটা পিকনিকে রিকোয়েস্ট করেছিলাম যে দিদি আপনি এখানে আসলে আমি খুব আনন্দ পাবো। তা সেই ডাকে এসেছেন, আমি রাবেয়াদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সকলকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। শশীবাবু সম্পর্কে আমার পড়াশোনা খুবই কম। এখন তো আজকে তো 10th মার্চ, আমরা 8th মার্চ গেছি, দেখেছি আমরা মেয়েদের আন্দোলনের কথা। সেটা তো 19th সেঞ্চুরিতে সারা ইউরোপ আর রাশিয়ায় হয়েছে। সেমনিভাবে আমাদের বাংলাও কিন্তু কম পিছিয়ে নেই। তিল তিল করে হাজার বছরের মেয়েটি অর্জন করে নিয়েছে মেধা ও শক্তি। সত্যি এই মেধা আর শক্তি মেয়েরা অর্জন করেছেন, যাদের হাত ধরে বেথুন এবং বিদ্যাসাগর সহায় মেয়েটা আস্তে আস্তে গিয়েছিল সেই বিদ্যালয়ে। এবং বেথুন সাহেব, বিদ্যাসাগর, রামমোহনের উত্তরসূরি যদি বলি, তাহলে আমাদের বড়নগরের যিনি অন্যতম পুরোধা সেই সময়ে, কেন এখনো তিনি পুরোধা, তিনি হলেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। আমি মেয়েদের কথাটা বারবার করে বলবো এই কারণে, যেই সময় এই লড়াইটা, এই কাজটা উনি তো অনেক নিশ্চিন্তে, অনেক ভালোভাবে যে পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন, এত কিছু করার দরকারই ছিল না। ওনার স্ত্রীকে নিয়ে, আমি ভুল বলছি কিনা স্যার একটু খেয়াল করবেন, কারণ আমাদের তো সব ওই নেট থেকে নেওয়া ইনফরমেশন। ওনার স্ত্রী, প্রথমা স্ত্রী রাজকুমারী দেবীকে নিয়ে উনি প্রথম আমাদের কুলীন পরিবারের মহিলা যাকে কালাপানি পার হতে হয়েছে। তিনি তার স্বামী এতটা সাহস দেখিয়েছিলেন যে তার স্ত্রীকে বিদেশে নিয়ে যাচ্ছেন, এবং তিনি যখন এই খবরটা বাড়িতে দিচ্ছেন তখন বলা হচ্ছে নাকি বৃষ্টির ঝড়, কিছুতে তাকে ঢুকতে দেওয়া হবে না, এত বৃষ্টি, ইট তার উপর বর্ষণ করা হয়েছিল। কিন্তু শশীপদ বন্দ্যোপাধ্যায়কে থামানো যায়নি, এই মানুষটাকে তো থামানো যায় না। বিভিন্ন দিকে, সমাজের বিভিন্ন দিকেই তার যাতায়াত। মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে রাজকুমারী স্কুল, তারপরে আমরা দেখি যে যারা বিধবা মেয়ে তাদেরকে তিনি সমানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রচুর মেয়েদের স্কুল তৈরি করেছেন, যেটা এখন উনি বলছেন অন্তঃপুর মহিলাদের প্রথম পত্রিকা। এখন প্রচুর পত্রিকা মহিলারা আমরা লিখছি, অনায়াসেই মেয়েরা লিখছি। শশীপদ বন্দ্যোপাধ্যায় দুই মেয়ে মূলত ওই পত্রিকা দুটো চালাতেন, এবং যে বাড়ি থেকেই সেই পত্রিকা, সেই সময়ে দাঁড়িয়ে 1800 শতকে ওনার জন্ম, 1840, বিবাহ করেছেন 1860, এবং প্রথমা স্ত্রী যিনি মারা গেছেন রাজকুমারী দেবী 1874। এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে উনি অনেক কাজ করেছেন, একটার পর একটা কাজ করছেন, এবং তারপরে তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন। উনি ভেবেছিলেন যে ওইখানে গেলে যেই ভাবনা চিন্তার উনি মানুষ, যে স্বচ্ছ চিন্তা ভাবনার উনি মানুষ,
সমাজকে যে পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন উনি, সেখানে এই কুলীন সম্প্রদায়ের হয়তো বা ওনাকে বাধা সৃষ্টি করছে বারে বারে। এই সময় আরেকটা, এই বর্ণগর শ্রমজীবী আন্দোলন, এখন আমরা নেট ঘাটলে বা পড়াশোনা করলে উইকিপিডিয়ায় দেখতে পাচ্ছি যে শ্রমজীবী আন্দোলনের পুরোধা সংগঠক হিসেবে ওনার নামটাই সবার আগে আসছে, অর্থাৎ উনি সবাইকে কৃত হলাম। এরপর আমি ডাকবো ডাক্তার দীনেশ ভট্টাচার্যকে ওনার কিছু বক্তব্য রাখার জন্য। স্যার, মঞ্চে উপস্থিত মাননীয় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমার প্রিয় বন্ধু এবং আমার সম্মুখে উপস্থিত আমাদের সবার শ্রদ্ধার পাত্র মাননীয় শঙ্কর রায়, আমার প্রিয় ছাত্র ঝুনু বিদ্যা কান্তবাবু স্যার আছেন, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শশীপদ বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু কথা বলার আগেই তুমি যে কথাটা না বললে নয়, আমায় রাত্রি যদি আপন ঘরে বিশ্ব ঘরে দুজন যদি আপন হতো না হয় আপন সময়। এই দর্শনটাই যাদের মধ্যে একবার মাথা চারা দিয়েছে, যাদের মধ্যে এই কথাটুকু সামান্য ঢুকেছে, তাদেরকে আটকে রাখা খুব শক্ত। তারা চেষ্টাই করবে সব সময় কি করে মানুষের পাশে যাওয়া যায়, কি করে মানুষের কিছু করা যায়। মমিতা কত দিয়ে যায় আজকে আমরা জানি কিনা আমি জানি না, প্রায় বর্ণনগরে প্রচুর বাড়িতে আমরা প্রথমে 5,000 ছেপেছিলাম, তারপরে আবার ছাপতে হয়েছে। শশীপদ বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছবি আছে, আমার বাড়িতে প্রথমে ঢুকেই বড় করে একটা ছবি। কার ছবি কে টাঙায় বাড়িতে? সবাই তো টাকা দিয়ে কিনেই ছাপ, সবাই তো টাকা দিয়ে কিনে নিচ্ছে, 5 টাকা দিয়ে কিনে রেখেছে। কেন? 100 বছর আগে তিনি মারা গেছেন, কম কথা নয়। 100 বছর আগে মারা যাওয়ার পর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, আজকে সেই মানুষটা আমাদের কাছে দেবতার জায়গায় পৌঁছে গেছেন। কেন? এই একটাই কারণ যে তিনি কি করে মানুষের ভালো করা যায়, এবং মানুষের ভালো করতে গেলেই প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে নারী জাতির ভালো। কালকে অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত লেখা আছে, শোনাচ্ছিলাম হবে না যে নারী স্বাধীনতা যেদিন পাবে সেদিনই সত্যিকারের মানুষ স্বাধীনতা পাবে। যতদিন না নারীরা স্বাধীনতা পাচ্ছে, কালকে আছে কালকে সুন্দর লেখাটা নোট করে রেখেছি, যতদিন না নারীরা স্বাধীনতা পাচ্ছে ততদিন কোনো স্বাধীনতা পারবে না বললেই নেই। সেইটাই উনি ভেবেছিলেন যে নারীদের বিদ্যাসাগরের একদম ঠিক ঠিক যোগ্য শ্রেষ্ঠ যাকে বলে, তাকে আমরা দেখুন আমাদের আজকে বড় ভাগ্য সুকান্ত যে আমরা সেই পরিবারে যে মানুষকে পেয়েছি। আমি কখনো বলি এইখানে রামকৃষ্ণদেব এসেছিলেন, ইনি রামকৃষ্ণ পরিবারের মানুষ, আমরা তাকে বুকে জড়িয়ে ধরি। ঠিক শশীপদ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মানুষ একজন আমরা কাছে পেয়েছি, আমাদের বেশ আনন্দ হচ্ছে যে শশীপদ বন্দ্যোপাধ্যায় না পাই, তার পরিবারের যে মানুষের সাথে পেয়েছি, ঠিক ঠাকুরের বাড়ির লোকজনকে পেলে যেমন আনন্দ হয়, এখানে ঠিক সেটাই অনুভূতি হচ্ছে। এই সময় 20 বছর বয়সে 1860 সালে তিনি রাজকুমারী দেবীকে বিবাহ করেন, এই 20 বছর বয়সে। এটা একটা অসাধারণ জিনিস। আমি সেদিন রেলিনের কথা বলতে গিয়ে বলছিলাম, রেলিনের স্ত্রী নির্বাচন এর সম্বন্ধে বলতে চেয়েছে, স্ট্যালিন সম্বন্ধে বলতে চেয়েছিল, তার স্ত্রী নির্বাচনের কথা বলছিলাম। নেতাজি সুভাষ কথা বিদেশে গিয়ে তিনি স্ত্রী নির্বাচন, এটা একটা ভীষণ মানুষের জীবনের প্রয়োজন। ঠিক ঠিক মানে স্ত্রী নির্বাচন করা সবাই খালি জোটে না, যা জোটে সে ভাগ্যবান। গুড হেলথ অ্যান্ড গো ডু বাই দ্য বেস্ট ফ্রেন্ড। ওনার জীবন ঠিক সেইটাই হয়েছিল। আমি সেই দিকটা কেউ তুলে ধরেনি কোনোদিন, আমিও বলিনি। আজকে এখানে সেই দিকটা তুলে ধরছে। তার ওই ঘোষাল বাড়ির মেয়ে, রাজবাড়ির মেয়েকে তিনি বিয়ে করলেন, রাজকুমারী। কিন্তু বিয়ে করে তিনি বুঝলেন তার অর্থ আছে, সরস্বতী এখন নেই। তাই লক্ষ্মী আছে, কিন্তু সরস্বতীকে আনতে হবে। দুটো মিলন না ঘটালে সব শূন্য সঙ্গে গুণ করলে সব শূন্য হয়ে যাবে। উনি সেই চেষ্টাটা করলেন এবং তাকে ধরে দারুণ ভাবে অত্যন্ত যত্নের সঙ্গে লেখাপড়া শেখাবার চেষ্টা করলেন এবং শিখছিলেন। আগ্রহী শিখছিলেন, কারণ ওই রকম যোগ্য সাহিত্য তো শিখবি। যেমন আশাগুণা দেবীও শিখেছেন, বেগম রোকেয়া শিখেছেন, সব তো তার দৃষ্টান্ত। তাই 1810 বছরের রাজকুমারী যখন বয়স তখন 10 বছর হলেই কালকে পড়ছিলাম মিত্রে বই অত্যন্ত ম্যাচিও। এই মেরি কার্পেন্টার বুঝলেন যে এই বাড়ির মেয়েটিকে অর্থাৎ রাজকুমারী দেবীকে বিদেশে নিয়ে যেতে হবে, বিদেশটা দেখাতে হবে, তাহলে ওর জীবনের গতিটা পাল্টে যাবে।
মেডিকেল ফ্রেন্ডের তো আগে থেকে কথা হয়েই গেছে দুজনের সঙ্গে, মানে আমাদের শশীপদবাবুর সাথে। ওকে প্রস্তাব দিলেন, না আমি চমকে উঠি, আমি বিদেশে যাবো, আমি ইন্ডিয়ায় গিয়ে না কিছু সে ভাবতে হবে না, আমার দায়িত্ব থাকলো সবটাই। এবং বিদেশে নিয়ে গেলেন। বিদেশে দেখে শশীপদবাবু তো দেখলেন, ওখানে অনেক কাজ করেছে বিদেশে, সেটা পরে বলছি। তো উনিও দেখলেন এবং দেখে নারীদের অবস্থা দেখে তিনি উজ্জীবিত হয়ে গেলেন যে নারীরা কি সংকুচিত হয়ে বসে থাকার জন্য বিদেশে জন্মগ্রহণ করেছে। ঠিক আজকে যে মায়েরা আমরা যে কাপড় পরে এসছেন, এই কাপড় রাজকুমারী মারা যান। রাজকুমারী মরে যাওয়ার পর তিনি তো বসে থাকার লোক নন, তিনি গিরিজা দেবীকে বিয়ে করলেন। এই গিরিজা দেবী খুব বিদেশি মহিলা এবং অত্যন্ত বিদেশি মহিলা, এবং তিনি ভীষণভাবে এনার সঙ্গে থাকতেন। তার আগে অনেকগুলো কাজও করে ফেলেছেন। 1821 মার্চ 1864 সালে তিনি সুরাপান নিবারণী সভা করলেন। সেই যুগে দাঁড়িয়ে মদ খাওয়া চলবে না, আজকে দাঁড়িয়ে করলে আপনার বডি পড়ে যাবে, তিনি সেই যুগে দাঁড়িয়ে মদ খাওয়া বন্ধ করতে চেয়েছেন সুরাপান নিবারণী সভা। 1800 আবার 27 মার্চে করছেন সঙ্গে সঙ্গে আশা সমিতি, ব্যান্ড অফ হোপ, আশা সমিতি, আশা। তাই আশা সমিতির সঙ্গে মিল আছে, দেখুন এই আশা সমিতি এখানে আলোচনা হচ্ছে। 19 মার্চ 1865 তিনি করছেন দীননাথ নদী মাসি পুজোর দালান একটা বালিকা বিদ্যালয়, প্রথম বালিকা বিদ্যালয় করছেন তিনি 1865-তে নন্দীবাড়ি, অর্থাৎ ওইখানে কিন্তু রাজকুমারী উত্তর কলকাতায় এখানে পড়াশোনা করতে আসলেন। 1866-তে 6 জানুয়ারি তিনি লাইব্রেরি করছেন, সমাজ সংস্কার সমিতির প্রতিষ্ঠা করছেন। ওই সালে আবার তিনি লাইব্রেরি করার পাশাপাশি সমাজ সংস্কার সমিতি। সুকান্ত বসু মহাশয়, আমাদের ভাগ আছে তো, একটা কথা শুধু বলি যে মহানগরে যে শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রয়াণের শতবর্ষ উদযাপন হচ্ছে, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে অন্তত শশীপদ বন্দ্যোপাধ্যায় একটা ছবি আমরা জানি সংগ্রহ করি, এক। আর 2 নম্বর, তার শতবর্ষে প্রয়াণ দিবসে অন্তত একত্রিত হয়ে মিলিত হয়ে তার বাড়িটার সামনে অন্তত জানি 100টা বাতি অন্তত জ্বালাই। আর পথে ঘাটে যেখানে জানবো, অর্থাৎ আজকে নারী দিবস হই হই করে পালন করা হলো, কিন্তু নারীদের জন্য মহানগরের বুকে নারীদের জন্য তার যে অবদান তা ভোলার নয়। আর যে জায়গাটায় বসে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সেই নারীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই অঞ্চলে একজন মহিলাকে দিয়ে মিথ্যা শ্লীলতাহানি মামলা করা হয়েছিল শশীপদ বন্দ্যোপাধ্যায়। ঠিক এই যে জায়গাটায় দাঁড়িয়ে আজকে অনুষ্ঠানটা করা হচ্ছে করে তাকে যাতে যখন দামানো যাচ্ছে না, আপনারা শুনলে অবাক হবেন যে স্বামী বিবেকানন্দ যে চিকাগো বক্তৃতা সভা করেছিলেন, মানে ওখানে যে আপনার বিশ্ব হিন্দু সভা, তাহা অনেক আগে শশীপদ বাবু সেই চিন্তা করেছিলেন এবং সেটা মহানগরের বুকে উপস্থাপনা করে দেখিয়েছিলেন, 1 নম্বর। 2 নম্বর, অনেকের ধারণা জুট মিলে ফেসো টেসো মাখলে, ওই শ্রমিক মাখলে ওরা ফেরার পথে একটু আলমবাজার দিয়ে মদ খেয়ে বোধহয় বাড়ি ফেরে। ওনার মধ্যে সেই ভাবনা ছিল না। উনি শ্রমিকদের সঙ্গে মিশতে গিয়ে দেখেছিলেন তাদের মধ্যে অগাধ জ্ঞান, কিন্তু যন্ত্রণা, পারিপার্শ্বিক অবস্থা, অর্থনৈতিক, সামাজিক, ভৌগোলিক সমস্ত কিছু মিলে এতটাই যন্ত্রণার মধ্যে আছে, তাদের ভিতর দিয়ে আর লেখা বেরানো হয় না, তাদের ভিতর দিয়ে কবিতার জন্ম হয় না। কিন্তু উনি বুঝতে গেছিলেন এদের ভিতরে অনেক পার্স। উনি করলেন কি, দেখলেন কিছু কিছু শ্রমিক, তাকে যখন খাতা পেন দেওয়া হলো, তাকে বললো তুই কি জানিস লিখতো। তো উনি লিখতে গিয়ে দেখছেন যে ট্রেড ইউনিয়ন সম্বন্ধে মারাত্মক লেখা লিখে দিলেন। উনি বললেন কদিন বাদেই দেখতে পাবে কি হয়। আপনারা শুনলে অবাক হবেন, মহানগর জুট মিলে শ্রমিকদের নিয়ে উনি একটি পত্রিকা বার করলেন মহানগরের বুকে, তার নাম দিলেন শ্রমজীবী পত্রিকা। চিন্তা করতে পারছেন, আমরা যাকে বলি আচ্ছা, তার মাঝখানে আপনি এবার বলুন, মাঝখানে ঘোষণা করুন আপনি যে কি বলে এই পার্টটা শেষ হয়ে গেল, এবার পরে কি নামটা? না কি হাজব। আচ্ছা, এরপরে ওরম ভাবে তো আসছে না, শুভেন্দু চক্রবর্তী তো বলে দিয়েছে নামটা বলুন। ধীরাজ কুমার দে কবিতা। আচ্ছা, ধীরাজ দা, না ঠিক বললে হবে না, একটা কবিতা বলতে হবে। এদিকে আসুন, আসুন। আচ্ছা, ধীরাজ দা, কবিতার নাম ভ্রষ্টাচার।
একটা যাচ্ছে তাই রাস্তায় দোলের আড় নিয়ে রং মেখে বহুরূপী মহাজন যাচ্ছ কোথায়? যদি ভাবো তোমার ঢং বুঝতে পারিনি, আরো একটা ভুল ভাবনা। আসলে মুখস্থ মার তোমাকে ছেড়ে নিরুদ্দেশ, বহু আগে দূরত্বে হারিয়ে যাওয়ার নেশা, কৃত্রিম জড়ানো পেশা, মিশে একাকার অচেনা ঘনত্বে। আকর্ষণ বাকি নেই বসন্তে, ধর্ম আগলে খদ্দের চলে গেলে তুমিও তো নেই অকারন্তে। সেজেছ সন্ন্যাসী ভোর, ব্যর্থ শীত কাটা চোর, আসন্ন দুর্দিন ঘোর নগ্ন প্রকারান্ত। নিজেকে ল্যাংটো করার তামাশা ইন্দ্রজালে ছড়াচ্ছ দুনিয়া ভর। শান্তি উন্নয়ন বলে বিতরণ করেছ মিথ্যাচার, কথার অলিক বাহার আসলে ধরা পড়ে গেছে। নীল আবডালে ষড়যন্ত্রী, কপট অত্যাচার, তুমুল ভ্রষ্টাচার। দিন গোনা সাঙ্গ হলে স্বতঃস্ফূর্ত ছিবড়ে হবে দূষিত তোমার ষড়যন্ত্রী। অপেক্ষায় থেকো, নিজের মরা আগলাতে সে আলো পাবে। ধন্যবাদ। বসন্ত উৎসবের আগে আমার সকলের শুভেচ্ছা অগ্রিম। এখানে বা ওই পারে আমার বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষদের জন্য শ্রদ্ধা প্রণাম। আমার বয়সের ছোট যারা তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা। সকলের জন্য আবার বলছি অগ্রিম বাসন্তিক শুভেচ্ছা। খুব ব্যস্ত আজকে আমি ছিলাম, কারণটা আপনারা জানেন। এরপর আমি অরিন্দিতা রায়চৌধুরীকে ডাকবো গানের জন্য। আচ্ছা, এরপরে আমি সঞ্চালনার দায়িত্ব তুলে দেবো আমার শ্রদ্ধেয় দিদি সঙ্গীতা দিঘাকে। হ্যাঁ, তার আগে একটু দিদি একটু আসুন। উৎসব আমরা জানি বসন্ত তো এসেই গেছে, মানে বসন্ত মনে প্রাণে এখন সবার মনে প্রাণে সারা দিয়ে ফেলেছে আকাশে বাতাসে বসন্তের হাওয়া। সুতরাং এখানেও বসন্ত উৎসব শুরু হয়ে গেছে আবিরের ছোঁয়া দিয়ে। আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বসন্তের গান পরিবেশন করছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। আমার আপন হারা প্রাণ তোমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। তোমার অসুখে কি সুখে অলক রঙ লাগিল, তোমার অকারণে সুখে। তোমার অসুখে কি সুখে অলক রঙ লাগিল, আমার অকারণে সুখে। তোমার ছামের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ছামের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাস যায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাস মন ধায়। তোমার প্রজাপতির মাখা আমার আকাশে জমা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির মাখা আমার আকাশে জমা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলোয় নীলায় আমার দুঃখ সুখে সকল অবসান। তোমার চাঁদের আলোয় নীলায় আমার দুঃখ সুখে সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। দারুণ হলো, দারুণ। হ্যাঁ, সুন্দর গান শুনলাম আমরা। এবার প্রথম থেকে সঞ্চালনা দায়িত্ব পালন করেছে কবি এবং সঙ্গীত শিল্পী সাবস্তি ঘোষ। আমাদের ঝিনুক সাংস্কৃতিক সংস্থা এবং আশার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আর সঞ্চালনায় গুরু দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ আমাদের ঝিনুক সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে একটি ক্ষুদ্র উপহার তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সাবস্তির হাতে। আমি একটু স্যারকে একটু দাঁড়াতে বলবো, আর একটু ওই কি বলে তুলছি, আমি তুলে দিচ্ছি। সমস্ত ছোট বলে বলতে হবে।